হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে সিডিপির ওপর, সিডিপি ক্লাস 7। অলরেডি তোমাদের 6টা সিডিপির ক্লাস হয়েছে, তোমরা অনেকেই দেখেছো। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। ম্যাসলো, ব্রুনার, ভাইগটস্কি, পিয়াজে এবং কোহলবার্গের সমস্ত তত্ত্বগুলি নিয়ে কিন্তু ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে থাকছে আবারও একটি নতুন ক্লাস, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি অফ আইভান পাভলভ। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, পাভলভের যে প্রাচীন অনুবর্তন তত্ত্বটি। তো আজকে আমি সেটা তোমাদের কমপ্লিট করে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। ক্লাসের প্রথমেই আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন ক্রিয়া কাকে বলছে। দেখো, যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে, কোনো একটা রেসপন্স তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপক এর সঙ্গে যুক্ত করা হয় তাকে বলছে প্রাচীন অনুবর্তন। প্রাচীন অনুবর্তনটা যে তত্ত্বটা প্যাভলভ দিয়েছিলেন সেটা জানার আগে আমরা প্রাচীন অনুবর্তন কাকে বলে জানছি। তো সেটা হচ্ছে যে কোনো স্বাভাবিক উদ্দীপক যে প্রতিক্রিয়াটা করছে সেই একই প্রতিক্রিয়া ঘটানোর জন্য যখন আমরা অন্য উদ্দীপক ব্যবহার করব তখন তাকে, এই যে অনুবর্তন ক্রিয়াটা হচ্ছে সেই ক্রিয়াটাকেই আমরা বলছি প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার প্যাভলভ তার প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার কি কি বৈশিষ্ট্য বলেছিলেন। প্রথমে আমরা বলে নিই যে প্রাচীন এই যে অনুবর্তন তত্ত্বটি অভিজ্ঞ সোভিয়েত রাশিয়ান শারীরতত্ত্ববিদ এবং স্নায়ু বিশারদ মনোবিজ্ঞানী আইভান প্যাভলভ দিয়েছিলেন। তিনি প্রাচীন অনুবর্তন তত্ত্ব সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। তার মধ্যে কুকুরের লালাক্ষরণ পরীক্ষাটি সবচেয়ে উল্লেখযোগ্য, যেটা আমরা এখানে পড়ি। ঠিক আছে, আর কি বলেছিলেন যে প্যাভলভের মতে প্রাণী তার পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে বাহ্যিক উদ্দীপনা সংগ্রহ করে এবং বাইরের জগৎ সম্পর্কে অভিজ্ঞতা সংগ্রহ করে। তাহলে বোঝা গেল যে প্যাভলভ বলেই দিচ্ছেন যে আমাদের যে পঞ্চেন্দ্রিয় রয়েছে তার সাহায্যে কিন্তু বাহ্যিক উদ্দীপনাগুলো গ্রহণ করছে এবং তার রেসপেক্টে তারা বিভিন্ন রকম যে প্রতিক্রিয়াগুলো জানাচ্ছে এবং তার ফলেই কিন্তু বাইরের জগতের সাথে সম্পর্ক রাখছে এবং অভিজ্ঞতা অর্জন করছে। তার মতে প্রত্যেকটি প্রাণীর মধ্যে যখন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার জন্য নির্দিষ্ট কিছু উদ্দীপক থাকে এবং যে কোনো অবস্থাতেই উদ্দীপকগুলি একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন আমরা যদি বলি যে এই যে টক জিনিস কিছু যদি কেউ সামনে খায় তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি লালা নিঃসরণ হয়। এছাড়াও যখন খুব জোরে একটা শব্দ হয় তখন কিন্তু আমরা চমকে যাই। ঠিক আছে, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু যে কোনো অবস্থাতেই কিন্তু একই ধরনের প্রতিক্রিয়া দেবে। অর্থাৎ প্যাভলভ বলছেন যে এই উদ্দীপকগুলি স্বাভাবিক উদ্দীপক এবং প্রতিক্রিয়াগুলিকে স্বাভাবিক প্রতিক্রিয়া বলছে। এছাড়াও আমাদের প্যাভলভ বলেছেন যে এর জন্য কোনো কিন্তু প্রশিক্ষণ প্রয়োজন হয় না। যেমন খুব যদি জোরে কোনো আওয়াজ হয় আমরা যে চমকে যাই, সেই জন্য কোনো প্রশিক্ষণ কিন্তু আমাদের নিতে হয় না। এছাড়াও এই যে টক জাতীয় জিনিস খেলে বা ভালো জিনিস খেলে যে আমাদের লালা নিঃসরণটা অটোমেটিক্যালি হয়, তার জন্য কিন্তু কোনো প্রশিক্ষণের আমাদের প্রয়োজন হয় না। আবার যদি কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে কৃত্রিম উদ্দীপককে বারবার উপস্থাপন করা হয় তবে স্বাভাবিক উদ্দীপকটি কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যুক্ত হবে এবং স্বাভাবিক উদ্দীপক যে প্রতিক্রিয়া ঘটাবে কৃত্রিম উদ্দীপকও সেই একই প্রতিক্রিয়া ঘটাবে। প্যাভলভ তার পরীক্ষার মাধ্যমে সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে যখন স্বাভাবিক উদ্দীপকের জায়গায় আমরা একটা নতুন কৃত্রিম উদ্দীপক ব্যবহার করব তখন স্বাভাবিক উদ্দীপকের ফলে যে প্রতিক্রিয়াটা আমরা পেতাম কৃত্রিম উদ্দীপকের প্রভাবেও কিন্তু একই ধরনের প্রতিক্রিয়া পেতে পারি। ঠিক আছে, এটার যে পরীক্ষাটা সেটাই কিন্তু প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন ক্রিয়ার জন্য যে এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন একটা কুকুরের ওপর, সেটা কিন্তু বিখ্যাত হয়ে আছে। তাহলে আমরা এক্সপেরিমেন্টটা একবার দেখে নেব ছবির মাধ্যমে খুব ছোট্ট করে। এই হচ্ছে প্যাভলভের এক্সপেরিমেন্ট, তোমরা অনেকেই পড়েছো এবং অনেকেই জানো। প্রথম হচ্ছে প্যাভলভ একটি কুকুরকে সিলেক্ট করেন এবং তাকে কিছু খাবার দেন, মানে তার সামনে কিছু খাবার রাখা হয়। ঠিক আছে, তাহলে কুকুরের খাবার দেখে অটোমেটিক্যালি লালা নিঃসরণ হয়। তাহলে বোঝা যাচ্ছে এই হচ্ছে খাবারটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক এবং লালা নিঃসরণটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। এর পরবর্তী স্টেজে তিনি কি করলেন, তিনি করছেন কি একটা ঘন্টা বাজালেন। ঘন্টা বাজানোর শব্দে কিন্তু কুকুরের লালা নিঃসরণ হয় না।
তাহলে অটোমেটিক্যালি লালা নিঃসরণটা হলো না। কিন্তু পরবর্তীকালে উনি করলেন কি, যে খাবার দেওয়ার আগে একটা করে ঘন্টা বাজালেন, তারপরে কুকুরের সামনে খাবারটা নিয়ে এলেন। তাহলে কি, ঘন্টা বাজানোর পর খাবার দেখে কুকুরের লালা নিঃসরণ হতে লাগলো। ঠিক আছে, এটা কিন্তু খাবার দেখেই লালা নিঃসরণ হচ্ছে। এইভাবে কয়েকদিন তিনি কাজটা করলেন, প্রথমে ঘন্টা বাজালেন, তারপরে খাবার নিয়ে এলেন। ঠিক আছে, তাহলে কুকুরটা একটা অভ্যাসে পরিণত হলো। এর পরবর্তীকালে তিনি কয়েকদিন পর করলেন কি, শুধুমাত্র ঘন্টাটা বাজালেন, খাবার দিলেন না। তখন কিন্তু দেখলেন যে কুকুরটা লালা নিঃসরণ হচ্ছে। তাহলে কি, প্রথম স্টেজে যখন প্রথম করা হয়েছিল, যে শুধুমাত্র ঘন্টা বাজিয়েছিলেন, তখন কিন্তু লালা নিঃসরণ হয়নি এই স্টেজে। কিন্তু যখন একটা অভ্যাসে তৈরি করলেন, যে ঘন্টা বাজালেন, খাবার দিলেন, তখন লালা নিঃসরণ শুরু হয়েছিল। তাহলে তার পরবর্তীকালে যখন খাবারটা সরিয়ে নিয়ে শুধুমাত্র ঘন্টা বাজাচ্ছেন, তখন কিন্তু তার লালা নিঃসরণ হচ্ছে। তাহলে এই যে খাবার, যেটা স্বাভাবিক উদ্দীপক, তার জায়গায় এই ঘন্টা, এটা কিন্তু একটা কৃত্রিম উদ্দীপকের কাজ করছে, এবং তার ফলে কুকুরটার কিন্তু লালা নিঃসরণ হচ্ছে। ঠিক আছে, তাহলে আরেকটা এক্সপেরিমেন্টও তিনি করেছিলেন, যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই যে পরিমাণ লালাটা একটা খাবার দেখে, মানে খাবার দেখে কুকুরের যে পরিমাণ লালা নিঃসরণ হয়েছিল, ঘন্টা বাজানোর পর প্রায় একই পরিমাণ লালা কিন্তু নিঃসরণ হয়েছিল ওই শুধুমাত্র বেলের ঘন্টাটা শুনে, মানে ঘন্টার ধ্বনিটা শুনেও কিন্তু একই পরিমাণ লালা নিঃসরণ হয়েছিল। এই দুটো এক্সপেরিমেন্টই তিনি কিন্তু করেছিলেন। ঠিক আছে, তো খুব জেনুইন একটা এক্সপেরিমেন্ট। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে খুবই উপযোগী, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র আমরা শিশুদেরকেও খুব ভালোভাবে ট্রেন করতে পারি। এবার এই যে শিক্ষাগত তাৎপর্য তার এই পরীক্ষাটার বা এই তত্ত্বটার কি কি, সেগুলো আমাদের জানতে হবে। কারণ আমাদের এইসব এক্সপেরিমেন্ট বা এইসব থিওরি পড়ার একটাই লক্ষ্য হচ্ছে, শিশুদের এই সমস্ত থিওরি কিভাবে উপযোগী করা যায়, কিভাবে তাদের কাজে লাগানো যায়, শিক্ষাক্ষেত্রে কিভাবে এগুলো ব্যবহার করা যায়, সেই জন্যই কিন্তু আমরা এই থিওরিগুলো পড়ি। তাহলে প্যাভলভের এই প্রাচীন অনুবর্তন তত্ত্বটির শিক্ষাগত তাৎপর্য কি? প্রথমেই হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। অর্থাৎ এখানে কি করা হচ্ছে, পুরস্কার এবং শাস্তির তত্ত্বটি অনুবর্তন ক্রিয়ার ভিত্তি করে গড়ে উঠেছে। শিশু যখন কোনো ভালো কাজ করে, তখন তার কৃতিত্বের জন্য পুরস্কার পায়, ফলে সে আরও ভালো হওয়ার চেষ্টা করে এবং অনুপ্রাণিত হয়। আবার অপকর্মের জন্য যখন সে শাস্তি পায়, তখন আর খারাপ কাজের পুনরাবৃত্তি করে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। এরপর কি দেখব না, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট। এই তত্ত্বটি শিশুর নেতিবাচক মনোভাব দূর করে এবং ইতিবাচক মনোভাবকে উন্নীত করতে সাহায্য করে। এছাড়া শিশুকে ইতিবাচক আচরণ, মূল্যবোধ, যে ভ্যালু এডুকেশন, যে শিক্ষাটা, সেটা প্রদানের জন্যও বা শিশুর অভ্যাস তৈরি করতেও কিন্তু এটা খুব সাহায্য করে। পরবর্তী কি দেখব, হেল্পফুল ইন অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ এটি শিশুকে বিদ্যালয় পরিবেশ থেকে শুরু করে শ্রেণীকক্ষের পরিস্থিতি সব কিছুর সাথে মানিয়ে নিতে সাহায্য করে, যা পরবর্তীতে তাদের বাস্তব জীবনে সঙ্গতি বিধানে সাহায্য করছে। ঠিক আছে, এরপর কি দেখব, অ্যারাউজেস ইমোশন। অর্থাৎ অনেক ইমোশন আছে যেগুলো তৈরি হওয়া উচিত এবং যেগুলো না থাকাও উচিত। তো সেই ধরনের ইমোশনগুলো কিন্তু এই তৈরি করতে সাহায্য করে। এই যে অনুবর্তন প্রক্রিয়ায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে ভয়, ভালোবাসা, ঈর্ষার বিকাশকে ত্বরান্বিত করতে সহায়তা করে। ঠিক আছে, এর পরবর্তীতে কি দেখব, যে ফেসিলিটিং ল্যাঙ্গুয়েজ লার্নিং। শিক্ষক অনুবর্তন প্রক্রিয়াটি শ্রেণীকক্ষে ভাষা শেখানোর জন্য ব্যবহার করতে পারেন। কিভাবে পারেন না, ভাষা প্রশিক্ষণের, বিশেষ করে সংস্কৃত ভাষার কন্ডিশনিংয়ের অনেক বেশি কার্যকর। ভাষার সঠিক ব্যবহার শিশুকে এই নির্দিষ্ট ভাষা ব্যবহারে সক্ষম করে তোলে। সংস্কৃত ছাড়াও ইংরেজি, গণিতের মতো বিষয়গুলো শেখানোর জন্যও কিন্তু অনুবর্তন তত্ত্ব বিশেষ উপযোগী। এর পরবর্তী কি বলছে না, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন করতে। বিদ্যালয়, শিক্ষক প্রভৃতি, মানে শ্রেণীকক্ষেও প্রভৃতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে কিন্তু প্রাচীন অনুবর্তন ক্রিয়া অনেক বেশি সাহায্য করে। সর্বশেষ আমরা যেটা বলবো, যে অক্ষর শিক্ষা। শিশুদের অক্ষর শিক্ষা বা পাটিগণিতের যে 4টে মৌলিক ক্রিয়া, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শেখানোর জন্য কিন্তু শিক্ষকগণ কিছু মূর্ত বস্তুর সাহায্যে প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়া ব্যবহার করেন।
ঠিক আছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ যখন শেখানো হচ্ছে তখন বেশ কিছু বিভিন্ন রকম যে টিএলএমগুলো আমরা ব্যবহার করে থাকি, মডেল ব্যবহার করে থাকি, তার মাধ্যমে কিন্তু শিশুদের এই অনুবর্তন ক্রিয়ার মাধ্যমে কিন্তু শিক্ষা দেওয়া যায়। ঠিক আছে? তাহলে এই হলো কয়েকটা জিনিস। অনুবর্তন মানে প্রাচীন অনুবর্তন ক্রিয়াটা কি? প্যাভলভের যে মন্তব্যগুলো ছিল সেগুলো কি? প্যাভলভের এক্সপেরিমেন্টটা কী ছিল? এবং শিক্ষাগত তাৎপর্য কী ছিল? এই কয়েকটা জিনিস জানলেই প্যাভলভের তত্ত্ব আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও। থ্যাংক ইউ।